ক্ষমতা তার হাতে চলে আসবে। তো সেজন্য যদি শ্যামাপ্রসাদ মুখার্জির মতো এই ধরনের একজন ব্যক্তিত্ব কোন রাজনৈতিক দল হলেন, তাহলে লোকসান যেটা হবে সেটা কংগ্রেসের হবে। শ্যামাপ্রসাদের ডাকে মানুষ কিভাবে সাড়া দেয় সেটা দেখা গিয়েছিল বিভিন্ন সময়। এমনকি যে কবিগুরু রবীন্দ্রনাথ নিয়ে একটু আগে আলোচনা করা হচ্ছিল, রবীন্দ্রনাথ যখন শ্মশানে পৌঁছল তখন তার শরীরের বস্ত্র থাকা তো অনেক দূরের কথা, একটা চুল একটা দাড়ি অবশিষ্ট ছিল। তার ছেলে মুখগ্নি করবার জন্য নৌকো করে হাওড়ায় গিয়ে তারপরে উল্টো রাস্তায় ফিরে নিমতলা শ্মশান ঘাটে ঢুকতে হয়েছিল। আর সেদিন যিনি স্ট্যাম্পেড হয়ে এবার মানুষ সেই অবস্থায় দাঁড়িয়ে শুধু একটা শব্দ বানে সমস্ত মানুষকে শান্ত করে দিতে পেরেছিলেন, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বলেছিলেন কাউকে গুরুদেবকে সম্মান জানাতে এসে তাকে অসম্মানিত করবেন। সুভাষচন্দ্র বোসের ধারণা ছিল যে যদি কোনো রাজনৈতিক ফ্রন্ট খোলা হয় কংগ্রেস দুর্বল হবে, মানুষ কংগ্রেস থেকেই শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে চলে যাবে। কিন্তু সুভাষ বোস বললেন এ ধরনের কোন পরিস্থিতি তৈরি হবে না, কিন্তু এই ধরনের পরিস্থিতি যদি কোনোদিন তৈরি হয় তাহলে সেটা জন্মের আগেই আমি খুন করে দেব। এরপরের ইতিহাস প্রত্যেকের জানা। কার্যত কংগ্রেস থেকে বিতাড়িত হয়ে গিয়ে কমিটি করতে না দিয়ে চূড়ান্ত অসহযোগিতা করে বাংলা, বাঙালি রশ্মিতা, বাঙালির ভাবাবেগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সুভাষচন্দ্র বোসকে কংগ্রেস থেকে সরিয়ে দেওয়া হলো। এই যে আমরা বাঙালিরা আজকে 23শে জানুয়ারি রাজনীতি খেলা করি, আর 25শে বৈশাখ সংস্কৃতি খেলা করি। মনে রাখবেন নেতাজি সুভাষচন্দ্র বসু সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন বাংলার কংগ্রেসীদের ভোটে নয়। মহারাষ্ট্রের নরিম্যানের ভোট, পাঞ্জাবের ভোট, উত্তরপ্রদেশের কিয়দাংশের ভোটে সুভাষচন্দ্র বসু নির্বাচিত হয়েছিলেন। বাংলার কংগ্রেসীরা সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। সেই সুভাষচন্দ্র বসু যার দলের লোকেদের পাথরের আঘাতে শ্যামাপ্রসাদ মুখার্জির মাথা ফেটেছিল মোহাম্মদ আলী পার্কে, তিনি মাথায় হাত দিয়ে বলেছিলেন উত্তেজিত হবেন না, এই রক্তের প্রতিবাদটা আপনারা করুন নির্বাচনের মধ্যে। যদিও সেই নির্বাচনে শ্যামাপ্রসাদের দলের ফলাফল খুব একটা ভালো হয়, কিন্তু যখন সুভাষচন্দ্র বসু দেশ ছাড়ছেন, কোন প্রেক্ষাপটে শ্যামাপ্রসাদ মুখার্জি রাজনীতির অঙ্গনে এসেছিলেন? সুভাষচন্দ্র বসু প্রথমে চলে গেলেন জিন্নার কাছে, জিন্নার সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি চলে যান সাভারকারের কাছে। যে সুভাষচন্দ্র বসু সাভারকারের সবচেয়ে বড় সমালোচক ছিলেন, যিনি বিভিন্ন সময় অনেক আক্রমণাত্মক শব্দে বীর সাভারকারকে আক্রমণ করেছিলেন, সেই সুভাষচন্দ্র বসু নিজের জীবন সায়ান্নে, পশ্চিমবঙ্গে তার রাজনৈতিক জীবন সায়ান্নে দাঁড়িয়ে বীর সাভারকারের প্রসঙ্গ টেনে এনেছেন, তাকে সমর্থন করেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 1947 দেশভাগ প্রায় তৈরি হয়েছে। সারা দেশে নতুন করে মানুষ উত্তাল হয়ে উঠেছে যে বিভাজন ছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। গান্ধীজি 42 সালে হরিজন পত্রিকায় লিখে দিয়েছেন যে আমার কোনো এমন অহিংস পথের জানা নেই যেখানে বিশাল সংখ্যক মুসলমানের মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন, মানে আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি থেকে তাদের সরিয়ে দেওয়া যায়, এবং যদি অবশিষ্ট বড় অংশ যদি তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায়। গান্ধীজি হয়তো সিভিল ওয়ার চেয়েছিলেন, গান্ধীজি চেয়েছিলেন ভারতবর্ষের মানুষ এই বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়া, গান্ধীজি চেয়েছিলেন মানুষ পথে নামুক। গান্ধীজিকে যেভাবে উপস্থাপিত করা হোক না কেন, গান্ধীজি তার হরিজন পত্রিকায় এই শব্দবন্ধগুলো মানে রেজিস্টার করে গেছে। 1947 সালের জানুয়ারি মাস কেসি চ্যাটার্জি আজাদ হিন্দ ফৌজের লেফটেন্যান্ট জেনারেল, তিনি কলকাতায় একটি কমিটি গঠন করলেন। তার উদ্দেশ্য ছিল বাঙালি হিন্দুদের
জন্য একটা সেপারেট হোমল্যান্ড চাই। ধীরে ধীরে কেসি চ্যাটার্জির এই আন্দোলনে বা তারই আবেদনে অনেক প্রগতিশীল বুদ্ধিজীবী শিক্ষিত মানুষজন আজকে আসতে শুরু করলেন, তার এই বক্তব্যকে, তার এই অবস্থানকে সমর্থন করলেন। আর একদিকে ভারতের কমিউনিস্ট পার্টি ভারতকে 28টি ছোট ছোট রাজ্যে বিভক্ত করে তারপরে ব্রিটিশের কাছে ডমিনিয়ন স্ট্যাটাস দেবার জন্য আবেদন করে তাদের সেই ম্যাপটি যেটা তারা তৈরি করেছিলেন সেটা পিপলস ওয়ার পত্রিকায় প্রকাশিত করলেন। অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেতারা প্রকাশ্যে বলেই দিলেন যে এত বিরাট বিপুল দেশে, যেখানে এত বৈচিত্র্য আছে, এত ভাষার কত ব্যবধান আছে, এই দেশে আমাদের তথাকথিত বিপ্লবকে একসঙ্গে আনা সম্ভব নয়। তাই যদি রাষ্ট্রের সীমানা ছোট হয়ে যায়, আমাদের বিপ্লব আনতে অনেক সুবিধা হবে। মাও সেতুংকে যে অবস্থা ফেস করতে হয়নি, লেনিনকে যে অবস্থা ফেস করতে হয়নি, কমিউনিস্ট পার্টি 1932 থেকে 1936-38 পর্যন্ত তাদের প্রবল শক্তি বৃদ্ধির পরেও শুধুমাত্র গান্ধীজির ব্যক্তিত্ব এবং গান্ধীজির উচ্চতার কাছে তারা এমন জায়গায় পৌঁছেছিলেন, তারাও পর্যন্ত বিভিন্ন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। তারা সরাসরি নিজেদের ঘোষিত মতাদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলেছেন। ঠিক এই মুহূর্তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা। শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার নেতা, সর্বকনিষ্ঠ উপাচার্য। এই যে আমরা বাংলায় মাধ্যমিক পড়ছি, উচ্চ মাধ্যমিক পড়ছি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বিভিন্ন ইংরেজির বিজ্ঞানের প্রতিশব্দ বাংলায় নিয়ে আসা, এর জন্য যিনি কমিটি তৈরি করেছিলেন, এর জন্য এই পড়ার যিনি ব্যবস্থা করে দিয়েছিলেন, আজকে যে অবস্থায় আপনারা বাংলা ভাষা মানে ফিজিক্স কেমিস্ট্রিকে যে শব্দবন্ধে দেখছেন, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। ইসলামিক হিস্ট্রি, যার এমএ সম্ভবত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুব্রত মুখার্জি তো ছিলেন, সেই ইসলামিক হিস্ট্রিকে যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইন্ট্রোডিউস করতে করিয়েছিলেন, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 1947 সাল 3রা এপ্রিল তারকেশ্বরের সভা, হিন্দু মহাসভার তদানীন্তন পশ্চিমবঙ্গের সভাপতি ব্যারিস্টার নির্মল চন্দ্র চ্যাটার্জি বক্তব্য রাখলেন যে অত্যাচার চরমে পৌঁছে গেছে, এই সাম্প্রদায়িক সরকারের অধীনে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি আর বসবাস করতে পারবে না। আমরা দেশ ভাগের বিষয় জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের নতুন করে আজকে চিন্তা শুরু করতে হবে। দীর্ঘ বক্তৃতার মধ্যে তিনি শেষ করলেন যে বাংলা ভাগ ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ খোলা নেই। 4 এপ্রিল বক্তৃতা করলেন শ্যামাপ্রসাদ মুখার্জি তারকেশ্বরে হিন্দু মহাসভায়, যে দেশ ভাগের বিষয় আমার জানা নেই, কিন্তু বাংলা ভাগ অবশ্যম্ভাবী। বাঙালি হিন্দু সাহিত্য অস্মিতাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, বাঙালির আত্মপরিচয় যদি রাখতে হয়, বাঙালির আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষাটাকে যদি রেখে দিতে হয়, তাহলে ভারত ভাগ হতে পারে, নাও হতে পারে, ভারত ভাগ কাম্য নয়, কিন্তু বঙ্গভাগ একটা নতুন প্রদেশ তৈরি করাই আমাদের একমাত্র। 5ই এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসভা আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবকে গ্রহণ করলেন, আর সে নিয়ে তিনি রাস্তায় নেমে পড়লেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে যারা মালদার লিগ্যাসি ভোগ করছেন, ব্রিটিশ যাদের বাড়িতে শিকার করতে যেত, তাদের ভূমিকা কি ছিল মালদার পুরনো মানুষরা জানেন। কয়েকজন জমিদার পৌঁছেছিলেন দিল্লিতে যে আমরা ভারত মুক্তি চাই, কারণ যে হিন্দু মুসলমান তত্ত্বের উপরে ভিত্তি করে দেশে ভাগ চলছিল, আজকে সেটা কোনো অবস্থাতেই মালদার ভারতবর্ষে থাকার কথা ছিল না। তারা গেলেন, কংগ্রেস বলল যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আমাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই, এটা মেনে নিন। আর আপনারা জমিদার মানুষ, আপনাদের তো অনেক জায়গায় কলকাতায় এস্টাবলিশমেন্ট আছে, আপনারা সেখানে চলে যান। শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন, আমি কি করতে পারি? নির্বাচনে আমার ফলাফল খুব একটা ভালো হয়নি, আপনারা কংগ্রেসের কাছে যান। কংগ্রেস বলছে আমরা অপারক। এই দ্বিধা বিভক্ত অবস্থার মধ্যে
যিনি মালদার বিবাদমান জমিদারকে দেড়ে এক জায়গায় দাঁড় করিয়েছিলেন, কারণ পার্মানেন্ট সেটেলমেন্টের পরে পাটনি, দূর পাটনি, অতি দূর পাটনি নিজেদের জমিদারিকে ফ্র্যাঞ্চাইজ করে দেওয়ার কারণে একটার পর একটা জমিদারের সঙ্গে আর এই জমিদারের মামলা শুরু হয়ে গিয়েছে। এই সদা বিবাদমান জমিদার গোষ্ঠীকে যিনি মালদার মাটিতে ঐক্যবদ্ধ করেছিলেন তার নাম হচ্ছে শিবেন্দ্রনাথ রায়। আজকে বাংলার মানুষ তার কথা মনে রাখে। যিনি বেঙ্গল বাউন্ডারি কমিশন র্যাডক্লিফের নেতৃত্বে যা গঠিত হয়েছিল, আজকে সেখানে যিনি মালদার অন্তর্ভুক্তির জন্য যিনি প্লিট করেছিলেন, যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি শিবেন্দ্র শেখর রায়। তিনি কার্যত অসাধ্য সাধন করে সেই জমিদারদের নিয়ে এসেছিলেন কলকাতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে, এনসি চ্যাটার্জির কাছে। র্যাডক্লিফের ব্যক্তিগত বন্ধু ছিলেন এনসি চ্যাটার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে পাঠিয়ে দিয়েছিলেন র্যাডক্লিফের কাছে। অন্য আরেকটি ঘটনা ঘটে, নদিয়ার ইতিহাস বা নদিয়ার রাজবাড়ির ইতিহাসের সঙ্গে একটা প্রতিহিংসা জড়িয়ে আছে। কারণ যখন সিরাজদৌল্লা এসে পুরনো ফোর্ট উইলিয়ামকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, সেখানে অধিকাংশ সৈন্য ছিল বা লেঠেল বাহিনী ছিল, সমর্থন ছিল কৃষ্ণনগরের মহারাজা। সিরাজ এই সাফল্যের পরে জানতে পারে তার বিরুদ্ধে তাকে গদিচ্যুত করবার জন্য ঘাসেজি বেগমদের যে চক্রান্ত, সেই চক্রান্তের মধ্যে হয়তো কৃষ্ণনগরের মহারাজা আছেন। শুধু এই সন্দেহের বশে তাকে ডেকে পাঠানো হলো। তিনি গেলেন, আমন্ত্রণ স্বীকার করে নবাবের। দুর্গাপুজোর সময় তাকে বন্দি করে দেয়া হলো। হাত জোড় করে অনেক কাকুতি বিনতি তিনি করেছিলেন যে একবার আমাকে বাড়ি ফিরতে দিন, নাহলে আমাদের প্রজাদের চোখে জল পড়বে, আমার বাড়ির দুর্গাপুজো বন্ধ হয়ে যাবে। কিন্তু হয়তো সিরাজদৌল্লা সেটা বুঝতে পারেননি, কারণ বাঙালির আত্মমর্যাদা যার সঙ্গে সম্পৃক্ত সেই সিরাজদৌল্লা, যিনি কোনোদিন পরিষ্কার শুদ্ধ ভাষায় বাংলা উচ্চারণ করতে পারেননি, যে সিরাজদৌল্লার বাবা কোনোদিন বাংলা জানতেন না, যে সিরাজদৌল্লার মা কোনোদিন বাংলা শোনেননি, বাংলায় আসেননি, সেই সিরাজদৌল্লা সেটা হয়তো বাঙালির আবেগকে, বাঙালি হিন্দুর আবেগকে বুঝতে না পেরে তিনি বন্দি করে রেখেছিলেন কৃষ্ণনগরের মহারাজাকে। যখন বিজয়া দশমীর দিন ছাড়লেন, বজরায় ফিরছেন, তখন ধুবুলিয়া ঘাটে এসে মহারাজ দেখতে পেলেন যে আজকে সেখানে দুর্গা প্রতিমার বিসর্জন হচ্ছে। চোখে জল পড়ল এবং তিনি তারপরে ট্রান্সে নাকি দেখতে পান ঘুমের মধ্যে জগদ্ধাত্রীকে। তারপর থেকে নদিয়ায় জগদ্ধাত্রী পুজো চালু হয়ে গেল। কিন্তু সেই যে প্রতিশোধ, সেই প্রতিশোধ স্পৃহা কৃষ্ণনগরের রাজ পরিবারকে মনে করিয়ে রেখেছিল। লর্ড ক্লাইভের 14 পুরুষের ক্ষমতা ছিল না এখান থেকে পলাশী পর্যন্ত পৌঁছতে। লর্ড ক্লাইভ মির্জাফরের সঙ্গে যোগাযোগ ছিল আমাদের কলকাতার রাজা নবকৃষ্ণ পরবর্তীকালে যিনি রাজা হয়েছিলেন, যিনি কার্যত কোম্পানির একজন অনুবাদক ছিলেন, ট্রান্সলেটর ছিলেন, এবং কোন মুসলিম ট্রান্সলেটরের উপরে বিশ্বাস না করার জন্য মির্জাফরের সঙ্গে যে চিঠি দেওয়া নেওয়া চলতো, সেটা চলতো নবকৃষ্ণের মাধ্যমে। যদি কৃষ্ণনগরের সঙ্গে তার বিশ্বাসঘাতকতা সিরাজ না করতেন, এই আচরণ না করতেন, লর্ড ক্লাইভের বাহিনী কোনোদিন আজকে এখান থেকে পলাশী পর্যন্ত পৌঁছতে পারত না। একবার ভেবে দেখুন, একবার যদি NH 34 আজকে অবরুদ্ধ হয়ে যায়, কি পথ অবরোধ করে, আপনি পাশের কোন রাস্তা দিয়ে ঘুরে বারাসাত থেকে কৃষ্ণনগর 8 ঘন্টার আগে পৌঁছতে পারবেন না, পৌঁছানো যাবে না। আর সেদিন সেই ফৌজ ওই পর্যন্ত পৌঁছেছিল শুধুমাত্র এই বদান্যতায়। রানী পৌঁছে গিয়েছিলেন যে আমরা ব্রিটিশের বিরোধিতা করিনি, আমার কৃষ্ণনগর, আমাদের নদিয়াকে তোমরা কি করে কেড়ে নেবে। সেই রানী জ্যোতির্ময়ী, যার জন্য আজকে আপনি নদিয়ায় সরাসরি যেতে পারছেন, NH 34 আপনি ঢুকতে পারছেন, সেখান থেকে মুর্শিদাবাদে এগিয়ে যেতে পারছেন, সেটা ওই রানী জ্যোতির্ময়ীর দান। আর গঙ্গার পূর্ব তীর থেকে গোটা ভারতবর্ষকে যারা পাকিস্তানে দিয়ে দেওয়ার চক্রান্ত করেছিলেন, আজকে তাদের নেতা জ্যোতি বসু পরিস্থিতির বাধ্যবাধকতায় 1947 সালের 20 জুন সমস্ত কংগ্রেসের হিন্দু বিধায়কদের সঙ্গে তিনিও কিন্তু ভোট দিয়েছেন। তিনি নিজের জীবন চরিত যতদূর মনে পড়েছে বলছেন তিনি অ্যাবস্টেইন করেছেন। কংগ্রেসের দলীয় কমিউনিস্ট পার্টির দলিলে বলছে যে জ্যোতি বসুরা অ্যাবস্টেইন করেছেন।
কমিউনিস্ট পার্টির কিছু তরুণ আগুন খেকো বিপ্লবী তারা আজকে হঠাৎ টিভির ক্যামেরার সামনে বসে সন্ধ্যাবেলা স্টুডিওতে তারা আক্রমণ করছেন যে মিথ্যাচার করছে বিজেপি, আর পশ্চিমবঙ্গ বিধানসভার লাইব্রেরিতে জ্যোতি বসু আর রতনলাল ব্রহ্মণের নাম জল জল করে দেখা যায়। তবে এর জন্য আমরা প্রণাম জানাচ্ছি জ্যোতি বসু রতনলাল ব্রহ্মণকে, কারণ তিনি পরিস্থিতির বাইরে বেরিয়ে গিয়েও নিজের দলের অবস্থান থেকে সরে গিয়েও ভবিষ্যৎ বাংলার চেহারা কি হতে চলেছে সেটা জেনে তিনি আজকে নিজের অবস্থানের বাইরে গিয়ে ভোট দিয়েছিলেন। ঠিক যেভাবে সিঙ্গুরে গুলি চালানোর পর, নন্দীগ্রামের আক্রমণের পর জ্যোতি বসু নিজের দলের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিলেন এটা পুলিশ কি করছে, গরিব মানুষের দিকে গুলি চালাচ্ছে, এই দৃশ্য আমি অন্তত আমার জীবনে সহ্য করতে পারছি না, আমি টিভি বন্ধ করে দিচ্ছি। হয়তো সেদিন জ্যোতি বসুর বিবেক জাগ্রত হয়েছিল। কংগ্রেস কোনো বিরোধিতা করেনি। রমেশ চন্দ্র মজুমদার আজকে তিনি তার লেখায় লিখেছেন যে ভারত ভাগের অন্যতম কারণ হলো হিন্দু মুসলমান সম্পর্কে রাষ্ট্র নেতাদের অজ্ঞতা। কারণ পৃথিবীতে যত সাম্রাজ্যবাদী শক্তি এসেছে তাদের মূল ভিত্তি ছিল, আঙ্গিক ছিল আর্থসামাজিক, কিন্তু যে ইসলামিক অ্যাগ্রেশন ছিল, যে মুসলিম আক্রমণ ছিল, সেটা সম্পূর্ণই ছিল ধর্মান্ধ, সেটা সম্পূর্ণই ছিল ধর্মীয়কে প্রতিষ্ঠা করা। যে শ্রী চৈতন্যকে নিয়ে আমরা উদ্বাহ নৃত্য করছি, সেই শ্রী চৈতন্য দেব এই বাংলায় শ্রী চৈতন্য হবার পর 1.5 বছরের বেশি থাকতে পারেননি, তাকে থাকতে হয়েছিল উড়িষ্যার একজন রাজার কাছে। আজকে পইতে দেখলে ছিঁড়ে দেওয়া, তুলসী গাছ দেখলে মূত্রত্যাগ করা, আর টিকি দেখলে কেটে দেওয়া, এটাই ছিল বাংলার চরিত্র। সে তখনকার বাংলার, আজকে সেই বাংলার কি পরিবর্তন করবেন? শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বললেন যে প্রথম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাংলার বাঘ আশুতোষ মুখার্জি, তার ছেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি খুব একটা কম কিছু করেননি। বিদ্যাসাগরের পর এ ধরনের দৃঢ়চেতার মানুষ খুব কম জন্মেছেন। স্যার আশুতোষ মুখার্জি ওই ইউনিভার্সিটির কনভোকেশন মিটিং এ ব্রিটিশ বড়লাটকে বসিয়ে রেখে চ্যান্সেলরের সামনে বক্তৃতা করেছিলেন, মিনিস্টার্স মে কাম এন্ড গো, চ্যান্সেলর্স মে ব্লুজুম এন্ড পেরিশ, বাট মাই ইউনিভার্সিটি, ফেলো গ্র্যাজুয়েটস, ইউর ইউনিভার্সিটি উইল গো অন ফরএভার। তার ছেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন সমাবর্তনে, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গান গেয়েছিলেন, তিনি বক্তৃতা করেছিলেন বাংলায়। আজকে তার জন্য তখন সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে বয়কট করে, কারণ বাংলা ভাষা দেব ভাষা থেকে উৎপত্তি। নজরুলের রামকে দুর্বাদল শ্যাম বলে সম্বোধন করতে কোনো অসুবিধা হয়? নজরুলের সঙ্গে কালীর কোনো সম্বন্ধের নিয়ে সংঘাত তৈরি হয়? সৈয়দ মুস্তাফা, সিরাজ মুস্তাফা আলীদের কোনোদিন এত বেশি আরবি ফার্সি শব্দের ব্যবহারের প্রয়োজন হয়নি। কিন্তু আমরা যে পশ্চিমবঙ্গে বসবাস করছি, আমরা রামধেনুকে রংধেনু বানিয়ে দিয়েছি। যে পরিস্থিতি তৈরি হয়েছিল আজকে 1946-এ, যেভাবে বিহারি মুসলমান পুলিশ অফিসার যারা আরো নৃশংসতার সঙ্গে গ্রেট ক্যালকাটা কিলিং এ অংশগ্রহণ করতে পারে, আগ্রাসন তৈরি করতে পারে, তাদের হাওড়া থেকে কলকাতায় পোস্টিং করে নিয়ে আসা হলো এক রাত্রির আগে। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সেদিন গোপাল মুখার্জি, সেদিন বিজয় সিং নাহার, সেদিন বিড়লার পরিবারের একাংশ এবং এই কলকাতার জয়সওয়াল সমাজ, যারা নিজেদের সৎপোষ্য উজাড় করে দিয়েছিলেন, নিজেদের সমস্ত স্টকের লোহা খালি করে দিয়েছিলেন, ভবিষ্যৎ কি হবে সেটা না জেনেই, তাদের সম্পত্তির কথা চিন্তা করেননি, তাদের কারণে আজকে আমরা বাঙালি আছি। আজকে কোন বাঙালি বহিরাগত, কাকে বহিরাগত বলছেন? কোন বাঙালির জন্য রাস্তায় মিছিল নিয়ে নামছেন বাঙালি আক্রান্ত বলে? কার জন্য মিছিল করবেন 16 তারিখে? 6 লক্ষ মানুষ কাজ করছে গুজরাটে, তারা ফোন করছে আমাদের প্রতিনিয়ত যে বাঙালি অস্মিতার নামে এই যে রাজনীতি চলেছে, সর্বনাশের দিকে এগিয়ে যাব আমরা, আমাদের ভবিষ্যৎ কি হবে? আজকে বাংলায় কথা বললে বিভিন্ন জায়গায় চাকরি থেকে বিতাড়িত করছেন। মুখ্যমন্ত্রী যা কথা বলছেন তার বক্তব্যকে আমরা গ্রহণ করছি, এটা সত্য, কিন্তু তাকে তার সঙ্গে বলবো
যে এর জন্য দায়ী কে? নন বিজেপি রুল স্টেট তামিলনাড়ু। প্রতিনিয়ত সেখানে ওই টেক্সটাইল হাবে বাঙালি মাইগ্রেন্টস লেবারদের আইডেন্টিটি চেক করছে। চেক করার পরে যখন দেখা যাচ্ছে তারা বাংলাদেশি এবং ফেক আধার তারা সংগ্রহ করেছে বারাসাত থেকে, মধ্যমগ্রাম থেকে কিংবা শিলিগুড়ি থেকে, তারপরে তারা বলে যাচ্ছে কোনো বাঙালিকে আর আমরা রাখবো না। সেই ট্র্যাডিশন তো সমানে চলেছে। মহারাষ্ট্রে বাংলাদেশি চিহ্নিত করা হলো, আমাদের দলের অবস্থান বদলায়নি, মুখ্যমন্ত্রী অবস্থান বদল করেছেন। আমাদের নীতি ছিল ডিটেক্ট এন্ড ডিপোর্ট। যারা একদিন ভারতবর্ষকে নাপাক বলে, ভারতবর্ষকে দারুল হার্ব বলে ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছিলেন, যারা বলেছিলেন হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একসঙ্গে থাকতে পারে না, তাই সেপারেট হোমল্যান্ড চাই, পাকিস্তান চাই। সারা পৃথিবীতে ধর্ম দিয়ে একটাই রাষ্ট্র তৈরি হয়েছে, তার নাম পাকিস্তান। একটাই রাষ্ট্র, শুধু ধর্মের নাম করে একটা রাষ্ট্র তৈরি হয়েছে, যে নাম দেশের নাম হলো পাকিস্তান। আর পরিণতি দেখুন, ধর্ম যদি কোনো রাষ্ট্র তৈরি করতে পারতো তাহলে আরব দুনিয়ায় 22টা দেশ থাকতো না। আরব দুনিয়ায় প্রত্যেকটা মুসলিম স্টেট, প্রত্যেকটা থিওক্রেটিক স্টেট এক জায়গায় এসে সংঘবদ্ধ হয়ে তারা ইসলামের নামে আবার কোনো বিজয় অভিযান চালু করে দিত। ইরাক ইরানে সংঘর্ষ থাকতো না, সংঘাত থাকতো না। ইরাকের ওপরে এই আক্রমণের সময় আজকে মুসলিম দেশের এয়ার স্পেস ব্যবহার করা যেত না, কিন্তু সেটা চলেছে। আমরা সেটাকে বুঝতে পারিনি, আমরা নিজেদের ইতিহাসটাকে ভুলে গেছি। আজকে যারা বলছেন বাঙালি আপনি ফেক রেশন কার্ড, এবার তারা সেখানে রাখতে দিচ্ছে না, কারণ তারা বলছে আমাদের ইন্টারনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। তামিলনাড়ু বলছে, অন্ধ্রপ্রদেশ বলছে, মহারাষ্ট্র বলছে, গুজরাট বলছে, এখন দিল্লিতে বলতে শুরু করেছে, একটা কলোনি দিল্লি ভেঙে দিয়েছে, বলছেন বাঙালি আক্রান্ত। আরে যেখানে আমাদের স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন আমাদের কৃষকরা অন্য রাজ্যের থেকে 3 গুণ বেশি আয় করে, যেখানে সমস্ত আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত করে দিয়েছেন, সেখানে এত শ্রী, সেখানে এত শ্রীহীন মানুষ কেন আজকে মাইগ্রেন্ট লেবারে অন্য রাজ্যে চলে যাচ্ছেন? আমাদের চিন্তা করুন, কৃষকরা কেন বাইরে যাচ্ছেন? বিহারের মানুষ আগে ধান কাটতে আসতো, আগে বাংলাদেশ থেকে আসতো ধান কেটে, আবার ধান কাটা হলে বাংলাদেশে ফিরে যেত। আজকে তাদের দেখা পাওয়া যাচ্ছে না। বাঙালির পরিচয় কি? বাঙালির পরিচয় মজদুর। গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার 18,000 টাকা মাইনে সেক্টর 5-এ চাকরি করছে। যারা শিক্ষিত তারা আইটি মজদুর, আর যারা একটু লেখাপড়া কম জানেন তারা রাজমিস্ত্রি কিংবা জোগাড়ে। যেখানেই বাড়ি ভেঙে পড়ছে তার তলায় মুর্শিদাবাদের সংখ্যালঘু কোনো মানুষ চাপা পড়ছে। যেখানে টানেল করতে গিয়ে টানেল অবরুদ্ধ হয়ে যাচ্ছে, তার ভেতরে আপনি বাঙালিকে খুঁজে পাবেন, বাঙালি সর্বত্র। এই বাংলা যারা তৈরি করেছেন আবার একটা বাংলার সর্বনাশের রাস্তায় এগিয়ে চলেছে। ধর্মতলার দিকে তাকান, পার্ক সার্কাসের দিকে তাকান, সেন্ট্রাল এভিনিউর ডেমোগ্রাফি দেখুন, হাতিবাগানের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। বাঙালি কিন্তু এখনো পর্যন্ত চুপ করে বসে আছে। আপনি এয়ারপোর্ট থেকে 12 কিলোমিটার দূরে প্রকাশ্যে দাঁড়িয়ে বক্তৃতা হচ্ছে, এই জমি আমাদের, এই পুকুর আমাদের, এই নদী আমাদের, এই বাড়ি এগুলো আমাদের সম্পত্তি, এগুলো মোগলদের ছিল, ব্রিটিশ আমাদের থেকে কেড়ে নিয়েছে, এখন হিন্দুদের হাতে ফিরিয়ে দিয়ে চলে গেছে, আমাদের এগুলোকে পেতে হবে। এই যে র্যাডিক্যালাইজেশন চলেছে, সমস্ত মুসলমান র্যাডিক্যালাইজড, এটা ঠিক নয়। এখানেও সচেতন মানুষ আছেন, মুক্তমনা মানুষ আছেন, তারা এই অবস্থা চায় না। তারা চায় না তাদের ছেলেরা বড় হলে রাস্তায় নেমে পাথর ছুঁড়ুক, তারা একাধিক সন্তান তৈরি করতে চাইছেন না। কিন্তু যে নেতারা আজকে এই পশ্চিমবঙ্গকে ধর্মান্ধতার দিকে এগিয়ে যাচ্ছেন, এই যে ফিরহাদ হাকিম স্টেটমেন্ট করেছেন, ফিরহাদ হাকিম তো একজন নামাজি হিন্দু, ফিরহাদ হাকিম তো বিরাট দুর্গা পুজো করেন, তার তো মানে দেবদেবীর প্রতি তার অকৃত্রিম স্নেহ ভালোবাসা, এটা তো কোনো কম নয়। আসলে প্রতিযোগিতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীও আজকে থ্রেটের সামনে। মুখ্যমন্ত্রীর দলের একজন নেতা হুমায়ুন কবির বলছেন আগামী দিনে 100টা মুসলমানকে আসন দিতে হবে, কে ওদের নেতা হবে তার জন্য প্রতিযোগিতা। কেউ বলছেন হাম দো হামারা দো নয়, হাম দো হামারা 4 হোনা চাইয়ে, কে বলছেন 30%, ওটাকে তো যখন তখন কেটে ভাগীরথীতে বাঁচিয়ে দেবো।
ইনি দেখলেন কলকাতায় বসে আমি ক্যাবিনেট মন্ত্রী, আমাকে ছাপিয়ে যাবে, আমি নাম্বার 3 কিংবা 4-এর মধ্যে ঘোরাফেরা করছি। ইনি বলেছিলেন দাওয়াতে ইসলামের কথা। কার নেতা হবে তার প্রতিযোগিতা, কিন্তু এই প্রতিযোগিতা করতে গিয়ে আপনারা আবার নিজের দেশে উদ্বাস্তু হয়ে যাবেন। দেখুন, আর বাংলায় জায়গা নেই, আর ওপার বাংলা থেকে হিন্দুকে এপার বাংলায় এনে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। একবার চিন্তা করুন, ইন্দিরা গান্ধী, যিনি বাংলাদেশের জন্মদাত্রী, শ্রীমতী ইন্দিরা গান্ধীর আমি রাজনৈতিক বিরোধী হতে পারি, কিন্তু ইন্দিরা গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী। তার কুশপুত্তলিকায় প্রতিদিন থুতু ফেলা হবে, তার কুশপুত্তলিকাকে পা দিয়ে মারানো হচ্ছে বাংলাদেশে। এটা দেখে যদি কারো রক্তে আগুন লাগে, আমার মনে হয় তার কোনো না কোনো জায়গায় দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসার একটি ঘাটতি। আমি মুখ্যমন্ত্রীর বিরোধী, আমি মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করাটা এটা তো একটা রাজনৈতিক প্রথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ হতে করে কেউ যদি প্রতিবাদ করতে চান, প্রতিবাদ করুন, কিন্তু সেই কুশপুত্তলিকায় থুতু ফেলা, কুশপুত্তলিকাকে পা দেওয়া, এটা আমার মনে হয় অন্তত আজ যাই হোক পৃথিবীর কোন দেশের অন্তত সভ্য মানুষ যারা আছে তাদের মানসিকতায় থাকতে পারে। বাদশার কাছে নোটবন্দি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছেন, গলায় জুতোর মালা, একজন আসছেন থুতু দিচ্ছেন, কেউ আবার চটি দিয়ে মারছে, মেরে চলে যাচ্ছে, পাশের বিরিয়ানির দোকানে ঢুকে পড়ছে। এই রাজনীতি আজকে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। আর দীর্ঘদিন শ্যামাপ্রসাদকে আপনি এভাবে মালা দিতে পারবেন না। বাংলাদেশে দেওয়া যায়নি। যারা প্রগতিশীল, একজনের নাম শুনছেন, বাংলাদেশে যারা কবিতা পড়তে যান, যারা একসঙ্গে সিনেমা করেন, বাংলাদেশের একজন চিত্রাভিনেত্রী, তিনি তো এখন কলকাতার বিভিন্ন জায়গায় হোর্ডিং এ বিরাজ করছেন, কলকাতায় এখন নিরাপদ আশ্রয়ে বসে আছেন, একবারের জন্য প্রতিবাদ করেছেন যে হিন্দুদের উপরে যে বর্বরোচিত আক্রমণ চলেছে, এমনকি যে মুক্তমনা মানুষ যারা ওখানকার সিভিল সোসাইটি আছেন, যারা বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন, যে মুসলমান আছেন, তাদের উপরে যে অত্যাচার চলেছে, একজন শিল্পী তো বিরোধিতা করছেন না। যারা বিভিন্ন সময় নাটকের দল নিয়ে ওপারে চলে যান, ওখানে গিয়ে কবিতা পড়েন, তারা মনে রাখবেন ইন্দিরা গান্ধীর 70,000 লাইব্রেরির যে 70,000 বই পুড়েছে, ওই বইয়ের মধ্যে বাসারদার ফুলবউও ছিল, যিনি কন্ডম পরিয়েছিলেন ত্রিশূলের ওপরে, তারও কবিতার বই সেখানে ছিল। ওখানে নীরা ছিল, ওখানে সবাই ছিল, ওখানে কেউ বাঁচাতে পারেনি। এই যে ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম আজকে সারা পৃথিবীতে একটা ক্যান্সারের রূপ ধারণ করেছে, এর বিরুদ্ধেই লড়তে হবে, এটাকে সমূলে উৎপাটিত করে দিতে হবে। তারপরেই আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানাবার জন্য অন্তত যোগ্য বলে নিজেদের মনে করব। ইংরেজ ভারত ভাগ করেছে, কংগ্রেস ভারত ভাগ মেনে নিয়েছে, কিন্তু যিনি পাকিস্তানকে ভাগ করে দিয়েছেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বাঙালি হিন্দু, এপার বাংলার মানুষ ঘটি নন। মনে রাখবেন, ইস্ট বেঙ্গলের সমর্থক ছিলেন না, একদম পাকা মোহনবাগান, হুগলির বাড়ি, কিন্তু লড়াই করে গেছেন ওপার বাংলার মানুষের জন্য, ওপার বাংলার মানুষের অস্তিত্ব রক্ষার জন্য। ওপার বাংলার মানুষের অস্তিত্বকে তিনি এখানে প্রতিষ্ঠিত করেছেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেদিন খুন করা হলো, তারপরে এই কলকাতার মাটিতে নয়, শুধু গোটা বাংলা জুড়ে অরন্ধন পালিত হয়েছিল কোন রাজনৈতিক দলের আহ্বানে নয়, কোন রাজনৈতিক দল, তার দল ভারতীয় জনসংঘের আবেদনে নয়, মানুষ সেদিন অরন্ধন পালন করেছিল বাঙালি। আজকে সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আবার স্মরণ করতে হয়েছে, কারণ তিনি আজ প্রাসঙ্গিক। যদি কলকাতাকে বাঁচাতে চান, উত্তর 24 পরগনাকে বাঁচাতে চান, যদি আবার একটা গঙ্গার এপারে বিভাজন না দেখতে চান, তাহলে কিন্তু এবার রুখে দাঁড়ান। রাজনীতি তো রাজনীতির জায়গায় থাকবে, আজকে দেশ থাকলে তবেই দল থাকবে। ওপার বাংলায় একই বৃন্তে দুটি কুসুম নেই, যত মত তত পথ নেই, বালক ব্রহ্মচারী নেই, কারণ সবার বাড়ি ছিল ওদিকে। অনুকূল ঠাকুর নেই, রাম ঠাকুর নেই, দুনিয়ার মজদুর এখন নেই, মার্ক্সবাদ নেই, গান্ধীবাদ নেই। যেটা আছে সেটা হচ্ছে একটা বিধ্বংসী মৌলবাদ, যেটা আছে সেটা হচ্ছে সমস্ত মানবতা
কে ধ্বংস করে দেওয়া একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করানো। আজকের আধুনিক পৃথিবীতে ধর্ম হলো গণতন্ত্র, আর আধুনিক পৃথিবীতে রাজনীতি হলো উন্নয়ন। এই পরিভাষায় আজকে গোটা পৃথিবী স্টেশন কনসেপ্ট নিয়ে চলছে। আর একমাত্র ধর্ম যেটাকে আপনারা এখন ধর্ম বলছেন, নতুন একটা শব্দ শুনছি এখন, আমাদের লোকজন লিখছেন হিন্দুত্ববাদ। হিন্দুত্ব কোনো বাদ হতে পারে না, এটা কোনো ইজম নয়, এটা একটা ওয়ে অফ লাইফ। একমাত্র হিন্দু যেটা আবর্তিত, আর বাদ বাকি যা কিছু আছে সবকিছু প্রবর্তিত, যারা নিজেকে পরিবর্তন করেছে। আর সেখানেই এই বাংলা রক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রাখতে, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে রাখতে, বাংলাদেশের সঙ্গে আমাদের 4007 কিলোমিটারের পোরাস বর্ডারকে জনসচেতনতার মধ্যে দিয়ে, কেন্দ্র রাজ্য সুসম্পর্কের মধ্যে দিয়ে, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের বাহিনীকে যৌথভাবে কাজ করিয়ে সুরক্ষিত থাকবার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্যই আজকে শ্যামাপ্রসাদ প্রাসঙ্গিক। শ্যামাপ্রসাদ আপনাকে হিন্দু বলার, আপনাকে তুলসী তলায় পাতি দেওয়ার অধিকার দিয়েছে, আপনার পদবিটাকে আপনার রেখে দেওয়ার অধিকারকে প্রতিষ্ঠিত করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি আপনাকে ভারতীয় পরিচয় দেওয়ার অধিকার দিয়েছে। আর আপনার হাতে আছে আপনার বাড়ির যে শিশু, আপনার বাড়ির আপনার পুত্রবধূর গর্ভে যে ভ্রূণটি আছে, সেটা আগামী দিনে কোনখানকার বাস্তু হবে সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। উড়িষ্যার দণ্ডকারণ্যে জায়গা নেই, মধ্যপ্রদেশের বেতুলে জায়গা নেই, অন্ধ্রপ্রদেশে কোথাও কোনো জায়গা নেই, উত্তরপ্রদেশের পিলিভিটে কোনো জায়গা নেই। আমরা কি শেষ পর্যন্ত খাঁচায় থাকবো? বাঙালি হিন্দু কি শুধুমাত্র একটা স্পিসিস হয়ে একটা মানুষের সামনে দাঁড়িয়ে থাকবে? আজকে যদি সংঘবদ্ধভাবে চিন্তা এটা না করেন, আর সময় নেই। এটাই বাঙালি হিন্দুদের জন্য শেষ নির্বাচন, 2026-এর নির্বাচন। এটাই বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন। এটাই মুক্ত মনস্ক, প্রগতিশীল, যারা আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছেন, সেই শিক্ষিত মুসলমানদের, ভারতীয় মুসলমানদের জন্য শেষ নির্বাচন। কারণ 26-এ যদি এই সুরাবর্দীদের না সরিয়ে দিতে পারেন, যারা সুরাবর্দীর জিন বহন করছে, যারা আত্মসমর্পণ করে গেছিল সেদিন ব্রিটিশের চক্রান্ত সাম্রাজ্যবাদী কৌশলের কাছে, যে সরকার আত্মসমর্পণ করে ফেলেছে একটা ধর্মান্ধ মৌলবাদের কাছে, যে সরকার সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে মৌলবাদীদের বলেছে তোমরা এগিয়ে চলো, আমরা তোমাদের সঙ্গে আছি, সেই সরকারকে যদি আবার ফেরাতে চান, আমি জানি এটা রাজনীতির মঞ্চ নয়, কিন্তু শ্যামাপ্রসাদ রাজনৈতিক ব্যক্তিত্ব। আর এই মুহূর্তে দেশ বাঁচানোর স্বার্থে যেরকম শ্যামাপ্রসাদ মুখার্জি তার নিজস্ব একাডেমিক ফিল্ড ছেড়ে রাজনৈতিক জগৎকে বেছে নিয়েছিলেন, আবার ঠিক সময়ে তিনি বলেছিলেন হিন্দু মহাসভার প্রয়োজন ফুরিয়েছে, তিনি সেখান থেকে নিজেদের দূরত্ব তৈরি করেছিলেন। আজকে মানুষকে শুধু পশ্চিমবঙ্গ বাঁচানোর স্বার্থে, হিন্দু অস্তিত্ব রক্ষার স্বার্থে, বাঙালিকে বাঁচিয়ে রাখতে আজকে প্রয়োজন আছে। আজকে হিন্দু ডায়াসপোরার, যদি বাঙালি ডায়াসপোরার কথা চিন্তা করেন, যদি হিন্দু মুসলমান মিলিয়ে মিশিয়ে দেন, তাহলে পরিচয় কাদের? বাঙালিকে সেই পুরো হিন্দু বেঙ্গলি ডায়াসপোরার পরিচয়টা কি? পরিচয় দিতে গেলে রাজা রামমোহন রায়কে দিয়ে দিতে হবে, বিদ্যাসাগরকে দিয়ে দিতে হবে, বঙ্কিম চ্যাটার্জিকে দিয়ে দিতে হবে, শরৎবাবুকে দিয়ে দিতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে দিতে হবে, কেশব সেনকে দিয়ে দিতে হবে, মেঘনাথ শাহকে দিয়ে দিতে হবে। আজকে তার বাইরে তো বাঙালিকে নতুন করে পরিচিত হয়ে যাবার আর কোনো পথ কেউ খোঁজা পাবেন না। সুতরাং আপনি যে ধর্মাবলম্বী হতে পারে, বাংলায় রাজা গোপালের আমলে বিশাল সংখ্যক মানুষ মুসলমান হয়ে গিয়েছে। প্রতাপাদিত্য যিনি বাংলার আইকন হতে পারতেন, তার নাম আজকে টেক্সটে কোথাও নেই। আমরা জহরপ্রতর গল্প ছোটবেলা থেকে শুনেছি, কিন্তু প্রতাপাদিত্য স্ত্রী প্রতাপাদিত্যের পতনের পরে অন্তঃপুরের সমস্ত মহিলাদের নিয়ে বজরায় তুলে, নৌকোতে তুলে সলিল সমাধি নিয়েছিলেন ইছামতির জলে। আজকে এই কাহিনী কিন্তু আমাদের সামনে নিয়ে আসা হয়নি। আমরা এখানে যারা পরিচালকরা আছেন, দাদা আমি বাঁচতে চাই, উদ্বাস্তু জীবনের প্রচুর ঘটনা নিয়ে
আমরা বহু চলচ্চিত্র তৈরি করেছি, কিন্তু কি কারণে আমরা উদ্বাস্ত হয়েছিলাম এটা কিন্তু কোনো চলচ্চিত্রের মধ্যে দিয়ে কেউ আমাদের সাথে তাই এই পরিস্থিতিতে শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাসঙ্গিক ছিলেন, আছেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি থাকবেন। আমি এখান থেকে আমার আরেকটা দলীয় সভায় যোগ দেওয়ার জন্য যাচ্ছি। প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। নমস্কার।